ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ অনুষ্ঠিত হয়েছিল ৮ বছর আগে। ২০১৭ সেই টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের জন্য কিছু ইতিহাস রচনা করেছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রায় অসম্ভবকে সম্ভব করার মতো একটা জয় বাংলাদেশ তুলে নিয়েছিল। অস্ট্রেলিয়ার সঙ্গে বৃষ্টির কারণে বাংলাদেশ একটা পয়েন্ট পেয়ে গিয়েছিল এবং এত কিছু হওয়ার পর নাটকীয়ভাবে বাংলাদেশ সেই টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত চলে যায়। সেমিফাইনালে অবশ্য ইন্ডিয়ার সঙ্গে খুব একটা বেশি প্রতিরোধ বাংলাদেশ করতে পারেনি, তবে ওই টুর্নামেন্টটার পর মোটামুটি বাংলাদেশকে একটা প্রতিষ্ঠিত ওডিআই শক্তি হিসাবে বিশ্ব ক্রিকেট চিনতে পেরেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা কেন বলছি? কারণ আবারও ঘুরে ফিরে ৮ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে এবং ২০২৫-এর ফেব্রুয়ারি মাসে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা পাকিস্তান হোস্ট করতে যাচ্ছে। পাকিস্তান পুরোপুরি হোস্ট বললেও ভুল হবে, কারণ ইন্ডিয়ার ম্যাচগুলোকে দুবাইতে রাখা হয়েছে এবং সে কারণে একটা হাইব্রিড মডেল এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তৈরি করা হয়েছে, অন্তত ফরম্যাটিং এর ক্ষেত্রে। দুটো গ্রুপে চারটা 8টা দল ভাগাভাগি করেছে এবং যেখানে পাকিস্তান হোস্ট হিসেবে অটোমেটিক কোয়ালিফিকেশন পেয়েছিল এবং টপ র্যাঙ্ক 7টা দল ওডিআই ক্রিকেটে, যারা 2023 বিশ্বকাপের সময় একটা কাট অফ ডেট ছিল, সেই ডেটের মধ্যে যারা যারা টপ 8-এর ভেতর ছিল, সেই 8 টিমস মিলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টটা হবে। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ তারা কিন্তু এই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে, কারণ তারা ওডিআই র্যাঙ্কিং এ ওই সময়টায় টপ 7-এর বাইরে ছিল। সো গ্রুপগুলো কেমন হয়েছে? গ্রুপ এ, সেখানে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া অর্থাৎ এশিয়ার 3টা দল, তাদের সঙ্গে নিউজিল্যান্ড আছে। আর গ্রুপ বি তে রয়েছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান। তো বাংলাদেশ, তাদেরকে নিয়ে ডেফিনেটলি কথা বলবো। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপ এ তে খুব কঠিন কঠিন প্রতিপক্ষ। একটি হচ্ছে হোস্ট পাকিস্তান, যারা ফেভারিটস থাকার কথা, এক হচ্ছে ইন্ডিয়া, যাদেরকে আসলে যে কোনো আইসিসি ইভেন্টে হারানোটা খুব খুব কঠিন, এবং সাথে যদি বলি নিউজিল্যান্ড, তাদের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড তুলনামূলকভাবে ভালো এবং অন্তত পাকিস্তানের কন্ডিশনে একটা ভালো ফাইট হয়তো তারা দিতে পারবে। বাট ডেফিনেটলি এই গ্রুপটা বেশ কঠিন। আমি এই ভিডিওটা মূলত তৈরি করছি খুব আর্লি একটা প্রেডিকশন দেওয়ার জন্য যে বাংলাদেশের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য স্কোয়াডটা কেমন হতে পারে। অনেক ধরনের জল্পনা কল্পনা চলছে বেশ কিছু সিনিয়র ক্রিকেটারদেরকে নিয়ে, এবং 2017-তে যারা ইতিহাস রচনা করেছিলেন, তামিম ইকবাল খুব ভালো ফর্মে ছিলেন, সেই সময় তো তিনি দলের রেগুলার একজন ক্রিকেটার। মুশফিকুর রহিম এখনো পর্যন্ত টিকে আছেন, দুর্দান্ত তার রেজিলিয়েন্স, এখনো পর্যন্ত ওডিআই দলে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে আছেন। মাহমুদুল্লাহ রিয়াদ নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন 2023 বিশ্বকাপের আগ পর্যন্ত, এবং তারপর থেকে কিন্তু ওডিআই ক্রিকেটে খুব ভালো ফর্মে আছেন। আমরা যদি বলি মাশরাফি বিন মুর্তজার কথা, তিনি অবভিয়াসলি রিটায়ারমেন্টে না গেলেও এই মুহূর্তে ক্রিকেটের সঙ্গে সেভাবে ক্রিকেটটা খেলছেন না রিসেন্ট টাইমসে, সুতরাং তার আসলে এই দলটাতে আমরা হয়তো তাকে ওভাবে দেখতে পারবো না। তবে ইন কন্টেনশন যাদের কথা বলতে চাই, মূলত সাকিব আল হাসানের কথা। সাকিব আল হাসান রিসেন্টলি 2বার তার বোলিং অ্যাকশনের টেস্ট দিয়েছেন, 2বারই ফেল করেছেন, এবং সাকিব যখন অলরাউন্ডার ক্যাটাগরিতে দলের সঙ্গে থাকেন তখন ডেফিনেটলি একটা আলাদা মাত্রা দলটা পেয়ে যায়, এবং পরিবর্তিত রাজনৈতিক কন্ডিশনের কারণে সাকিব আল হাসান কিন্তু ওই 5ই আগস্টের পর থেকে, 2024-এর 5ই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত দলের সঙ্গে খেলার সুযোগটাই পাননি। এবং এই বিষয়টার কোনো পরিবর্তন হবে কিনা আমরা জানি না, যদিও পাকিস্তানে খেলা হবে, দুবাইতে খেলা হবে। সাকিব দেশে আসতে তার একটা সমস্যা হচ্ছে, তবে বাইরে খেলা হলে তাকে কি বিসিবি রাখবে কি রাখবে না সেটা একটা প্রশ্ন। এবং সাকিব আল হাসান আসলে কোন লেভেল অফ ফিটনেসে আছেন, কোন লেভেল অফ মেন্টাল স্টেটে আছেন, কোন লেভেল অফ পারফরমেন্স স্টেটে আছেন, সেটাও কিন্তু আমাদের বুঝতে লাগবে। কারণ এই মুহূর্তে অন্তত মনে হচ্ছে যদি শুধু ব্যাটার সাকিব খেলেন, যার চোখেও খানিকটা সমস্যা আছে, খুবই খুবই ডিফিকাল্ট হবে টিমের ব্যালেন্সটাকে আসলে ঠিক রাখা। যদিও তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার, সেটা কিন্তু বলতে কোনো ভুল নেই। তবে আমি আমার লাইন আপটায় চলে যাই বা আমার স্কোয়াডটায় চলে যাই, কাদেরকে আমার মনে হচ্ছে এই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা যেতে পারে। প্রথমে আমি বলবো ওপেনিং স্লটে অনেক কিছু অপশনস আছে, তবে ডেফিনিট চয়েসটা হচ্ছে সৌম্য সরকার। তিনি তো ডেফিনেটলি থাকছেন, তার সঙ্গে কে থাকবেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এখানে তানজিদ তামিম আছেন, লিটন কুমার দাস আছেন, তামিম ইকবাল নিজেও আছেন, যিনি এখনো পর্যন্ত বলছেন যে আরো 2-1টা দিন সময় তিনি নিতে চান নির্বাচকদের জানানোর জন্য যে তিনি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অ্যাভেলেবল হবেন কিনা। তো তামিম ইকবালকে এমনিতেই মনে হয় যে কোনো না কোনো রোলে আমরা পাবো। যদি তিনি খেলোয়াড় হিসেবে না থাকেন, ডেফিনেটলি কমেন্ট্রি করবেন, এরকম একটা প্রসপেক্টও তার সামনে রয়েছে। বাট তামিম রিসেন্টলি অন্তত খেলার মধ্যে আছেন এবং ভালো ফর্মের মধ্যে আছেন। এনসিএল T20 খেলেছেন তামিম ইকবাল, সেখানে রান পেয়েছেন। বিপিএলটা খেলছেন, সেখানেও কিন্তু রান পাচ্ছেন।
সুতরাং খেলার মধ্যে যেহেতু তামিম আছেন, আমার মনে হচ্ছে তার ফর্ম, তার ফিটনেস সবকিছুরই একটা ইমপ্রুভ স্টেজে আমরা তাকে দেখছি। আরো কিছুটা সময় আছে, পুরো বিপিএলটা যখন শেষ করে ফেলবেন খেলে, হয়তো ক্যাম্পের সাথে যুক্ত হতে পারেন তিনি যদি আসলেই ডিসাইড করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় তামিম এবং সৌম্য একটা খুব ভালো ওপেনিং পার্টনারশিপ বাংলাদেশের জন্য হতে পারে, যারা ইন ফর্ম এবং সেখানে এক্সপিরিয়েন্সটাও আছে। 2015-র বিশ্বকাপের কথা চিন্তা করে দেখতে পারেন, কি দারুণ পার্টনারশিপ ছিল সৌম্য এবং তামিমের, বা বিশ্বকাপ পরবর্তী যে সময়টা যেখানে সৌম্য তামিম দারুণ কিছু পার্টনারশিপ করে আমরা পাকিস্তান ইন্ডিয়া সিরিজ, পরবর্তীতে সাউথ আফ্রিকা সিরিজেও খেলেছিলাম। তো যাই হোক, ওপেনিং স্লটের ব্যাপারটায় যাচ্ছি, এবং সেখানে আরো একটা কন্টেনশনের বিষয় হচ্ছে লিটন কুমার দাস। তিনি স্কোয়াডে থাকবেন কি থাকবেন না সেটা একটা বড় প্রশ্ন। মূল কথাটা কারণ হচ্ছে এতটাই অফ ফর্মে তিনি এই মুহূর্তে আছেন, এবং শুধুমাত্র কিপার কোটাতেও আমার মনে হয় না তাকে রাখার সুযোগ আছে। তো সেই জায়গাটায় লিটন দাসের আসলে স্কোয়াডে থাকাটা যতটা না আগে ভাবতাম অটো চয়েস বা নিশ্চিত, এবার কিন্তু একটু ধোঁয়াশার মধ্যে ব্যাপারটা থাকছে, স্পেশালি যদি তামিম ইকবাল ফিরে আসেন। তো তামিম সৌম্য তারা হয়তো থাকছেন, লিটন দাসকেই আমি ধরে নিচ্ছি যে তৃতীয় ওপেনার বা ব্যাকআপ ওপেনার হিসেবে স্কোয়াডের মধ্যে তিনি থাকছেন। দুর্ভাগ্য তানজিদ তামিমের জন্য, কারণ যদি লিটনকে ক্যারি করতে হয় সেই ক্ষেত্রে তানজিদ তামিম হয়তো বাদ পড়ে যাবেন, কারণ তাকেও যদি রাখা হয়, লিটনকে বাদ দেওয়া হয়, সেই ক্ষেত্রে আসলে তিনজন বাহাতি ওপেনিং অপশনস হয়ে যায়, যেটা হয়তো বাংলাদেশ নাও চাইতে পারে। সুতরাং লিটন তিনি হয়তো ব্যাকআপ ওপেনারের জায়গাটায় থাকতে পারেন। এরপরে আমরা নিচের দিকে যাচ্ছি। 3 নম্বর পজিশনে ডেফিনেটলি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আছেন, ইনজুরি থেকে যদিও ফিরেছেন, বাট হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইড, এবং আমার কাছে মনে হয় যে তিনি দলটাকে লিড করার পাশাপাশি 3 নম্বর স্লটটা তার জন্যই বরাদ্দ করা আছে। আরো একটা অপশন যদি বলা যেতে পারে সাকিব আল হাসান, যিনি 2019-এও 3 নম্বরে খেলেছেন। ওডিআই ক্রিকেটে তিনি তার পিক ফর্মে যখন অ্যাজ আ ব্যাটার সাকিব ছিলেন, সেক্ষেত্রে কিন্তু তিনিও 3 নম্বর পজিশনটা নিয়ে খেলতে পারতেন। তবে সাকিব যদি খেলেন এবং শুধু ব্যাটার হিসেবে খেলেন, আমার কাছে মনে হয় যে 3 নম্বর পজিশন ছাড়া এর পরের পজিশন গুলো আসলে সাকিব আল হাসান খুব একটা কার্যকরী নাও হতে পারে। তাকে বেস্ট ইউটিলাইজ করতে হলে 3 নম্বর পজিশনে হয়তো দেওয়া যেতে পারে, বাট ওটাও আর একটা কন্টেনশন, যদি বোন অফ কন্টেনশন বলতে হবে। সাকিব যদি থাকেন, শান্তও যদি থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টপ অর্ডারের চারজন ব্যাটারি বাহাতি হয়ে যান, সেটাও একটা বিষয় হয়। তখন সাকিবকে হয়তো আর একটু নিচে নামাতে হবে, কিন্তু সেইটাও আসলে টিম ব্যালেন্সটাকে কতটুকু কি করে সেটাও কিন্তু দেখার বিষয়। তো আমার কাছে অন্তত মনে হচ্ছে যে যদি শুধু ব্যাটার সাকিব থাকেন, তারা আসলে স্কোয়াডে থাকাটা খুবই খুবই ডিফিকাল্ট হবে। ভেরি আনফর্চুনেট, বাট দিস ইজ দ্য কারেন্ট সার্কামস্ট্যান্স। মুশফিকুর রহিম থাকবেন, মাহমুদুল্লাহ রিয়াদ ডেফিনেটলি থাকবেন, এবং তারপর মেহেদী হাসান মিরাজ তিনি আছেন। রাইট নাও আমার কাছে মনে হচ্ছে যে সাকিব আল হাসানের একজন পরিপূরক হিসেবেই তিনি কাজটা করছেন, কারণ একজন প্রপার অলরাউন্ডার যার বোলিং ব্যাটিং দুটোই বেশ কার্যকরী হচ্ছে ইদানিং ওডিআই ক্রিকেটে অন্তত। এবং মেহেদী হাসান মিরাজ তিনি লিড করেছেন বাংলাদেশ ওডিআই টিমটাকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। তো মেহেদী মিরাজ তিনি ডেফিনেটলি স্কোয়াডে তো আছেন, স্টার্টিং ইলেভেনেও আমি তাকে আসলে দেখছি। এবং জাকের আলী অনিক, তিনি আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা রোল এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলে প্লে করছেন, স্পেশালি লোয়ার ডাউন দ্য অর্ডার। জাকেরের পাশাপাশি রিশাদ আমার মনে হয় সুযোগ পেয়ে যাবেন। এবং তারপর যদি আমরা বলি তিনজন পেসার, সেখানেও আসলে 6 জনের মধ্যে সিলেকশন করতে হবে। হাসান মাহমুদ আছেন, এবাদত আছেন, শরীফুল আছেন, তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা, মানে অপশনস আর অপশনস। তো যাই হোক, এখানে আমার কাছে মনে হয় বাংলাদেশ দলে ডেফিনেটলি তাসকিন স্টার্টিং ইলেভেনে আমার মনে হয় একটা প্রথম চয়েস যদি বলি পেসারদের মধ্যে হবেন। নাহিদ রানা দ্বিতীয় চয়েস হিসেবে থাকবেন, এবং সেই সাথে আমার কাছে মনে হচ্ছে মুস্তাফিজকে তার এক্সপিরিয়েন্সের জন্য রাখা হবে ব্যাকআপ হিসেবে। একজন বা দুজন পেসার, সেটা ডিসিশনের উপর ডিপেন্ড করবে আসলে কি সিচুয়েশন দাঁড়ায়, বাট আমার কাছে মনে হচ্ছে একজন ব্যাকআপ পেসার রাখা হবে। সেই ক্ষেত্রে শরীফুল, এবাদত, তানজিম সাকিবের মধ্যে যেহেতু একটা ফাইট, আমার কাছে মনে হচ্ছে তানজিম সাকিব সেই ফাইটটা জিতে যেতে পারেন, কারণ হোয়াইট বল ক্রিকেটে তার একটা অ্যাগ্রেসিভ নেচার আছে, সেটা আমরা জানি। প্লাস শরীফুলও ইনজুরি থেকে ফিরে আসার পর এবারে বিপিএলও দেখছি খুব একটা রিদমে এখনো পর্যন্ত আসতে পারেননি। সুতরাং তানজিম সাকিবের কল পাওয়ার চান্স অনেক বেশি। সো বাংলাদেশে যদি পেস অ্যাটাকটা দেখি, সেখানে তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা, তানজিম সাকিব, এই 4 জনের মধ্যে যে কোনো 3 জন হয়তো স্টার্টিং ইলেভেনে থাকার তাদের পসিবিলিটিটা অনেক বেশি। আর স্পিন অপশন হিসেবে অবভিয়াসলি একজন বাহাতি স্পিনারকে হয়তো বাংলাদেশ ক্যারি করতে চাইবে, সেক্ষেত্রে নাসুম আহমেদ, জাস্ট লাইক ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, তিনি আবারও কল পেয়ে যেতে পারেন। এবং বাংলাদেশের স্কোয়াডে সাকিব সহ আমি দেখছি 16 জনের একটা স্কোয়াড, যাদের যাদের নাম মেনশন করেছি। বা সাকিব যদি খেলেন বা স্কোয়াডে থাকেন, সেই ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হচ্ছে যে অন্য কেউ একজন বাদ পড়ে যেতে পারেন। মেবি তাওহিদ হৃদয় বাদ পড়ে যেতে পারেন, লিটন কুমার দাস তিনি হয়তো বাদ পড়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে শান্তকেই ব্যাকআপ ওপেনার হিসেবে চিন্তা করা যেতে পারে, যে ইনকেস যদি তামিম আর সৌম্যর বিষয়টা না
সুরাহা হয় বা কোনো সিচুয়েশন ওভাবে ওরকম দাঁড়ায়, সেই ক্ষেত্রে হয়তো শান্ত ওপেন করতে পারেন। সাকিব আল হাসান যদি শুধু ব্যাটার হিসেবে বাংলাদেশ দলে এই মুহূর্তে তাকে রাখার চিন্তা ভাবনা করা হয়, কতটুকু ব্যালেন্স তিনি এই দলটাকে দিচ্ছেন, নাকি উই আর অ্যাকচুয়ালি বেটার অফ উইদাউট সাকিব আল হাসান এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে? আপনাদের মতামত জানাতে ভুল করবেন না, এবং সেই সাথে আমার প্রেডিক্টেড স্কোয়াডটা কেমন হলো সেটার ব্যাপারে আপনারা মতামত দিতে পারেন, থাকতে পারেন অলস্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।